আনন্দের সকালটা আজ বৃষ্টি স্নাত, তার উপর ছুটির দিন। তবু এই শীত শীত সকালে আড়মোড়া ভেঙে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি তানজির মেহেদি। সুপ্রিয় দর্শক, প্রজন্ম থেকে প্রজন্মে চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস হয়ে আছে ইতিহাস। বহু ঘটনা রয়েছে ফেলে আসা সময়ের পথে, যা দিয়েছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নের নীলকাব্য, যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই। আজ শুক্রবার ৭ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ২৩ অক্টোবর ২০২০ খ্রিস্টাব্দ, ৫ রবিউল আওয়াল ১৪৪২ হিজরি। ১৮১৪ সালের এই দিনে ইংল্যান্ডে প্রথম প্লাস্টিক সার্জারি করা হয়। ১৮৫৩ সালের এই দিনে রুশ তুরস্ক মহাযুদ্ধ শুরু হয়। ১৯১৮ সালের এই দিনে মিলড্রেড হ্যারিসকে বিয়ে করেন চার্লি চ্যাপলিন। ১৯২৩ সালের এই দিনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ফরওয়ার্ড পত্রিকা প্রকাশ করেন। ১৯৫৫ সালের এই দিনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের দ্বিবার্ষিক সম্মেলনে মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ গঠন করা হয়। ১৯৮৯ সালের এই দিনে হাঙ্গেরি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। ১৯৯১ সালের এই দিনে কম্বোডিয়ায় গৃহযুদ্ধ অবসানে ১৩ বছর পর শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৯১ সালের এই দিনে ২১ বছর পর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের অধিকার পায়। ১৫০৩ সালের এই দিনে জন্মগ্রহণ করেন জার্মান সম্রাজ্ঞী ইসাবেলা। ১৯২৯ সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান। ১৯৪০ সালের এই দিনে জন্মগ্রহণ করেন ফুটবল জাদুকর পেলে। ১৬২৩ সালের এই দিনে মারা যান হিন্দি কবি ও রামায়ণ রচয়িতা তুলসীদাস। ১৯২১ সালের এই দিনে মারা যান টায়ারের উদ্ভাবক জন ডানলপ। ২০১২ সালের এই দিনে মারা যান বাঙালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। শুধু দেহের নয়, মনের সুস্থতাও জরুরি, আর যোগা যেন মন ও শরীর সুস্থ রাখার চাবিকাঠি। আর তাই আপনাদের জন্য আমাদের এই আয়োজন। আসসালামু আলাইকুম প্রিয় শরীর, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের যোগা পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ শরীফ, আমার সঙ্গে আছেন সাইকোলজিস্ট মুকাররমা, আছেন ইঞ্জিনিয়ার মুবাশশির। প্রিয় দর্শক, আমাদের অনেকের জন্য একটা আতঙ্কের বিষয় হচ্ছে মেদ ভুঁড়ি কি করি, ভুঁড়িটা বেড়ে যাচ্ছে। এই ভুঁড়ি থেকে মুক্ত থাকার জন্য আজকে আমরা চমৎকার একটা আসন অনুশীলন করব, সেই সঙ্গে আমরা একটা মুদ্রা চর্চা করব, সেটাও আমাদেরকে মেদ ভুঁড়ি কমাতে সহযোগিতা করবে। আরও পাশাপাশি অনেক উপকার রয়েছে, সেই উপকারগুলো নিয়েও আমরা আলোচনা করব। চলুন তাহলে আমরা শুরু করি আজকের আসন, উত্থিত পদাসন। উত্থিত পদাসন, উত্তোলন করা, পাটাকে উত্তোলন করা। পদ মানে হচ্ছে পা, সংস্কৃতে পদ মানে হচ্ছে পা, আর উত্তোলন যখন আমরা করি তখন পদ প্লাস উত্তোলন পদ, তখন এটা উত্থিত পদাসন হয়ে যায়। তো আমরা পাটাকে আজকে উত্তোলন করব, লেগ লিফটিং। চমৎকার একটা আসন যোগাতে। তো লেগ লিফটিং করতে গেলে আমাদেরকে একটা পজিশনে চলে যেতে হবে, অর্থাৎ শোয়ার পজিশনে আমাদেরকে চলে যেতে হবে। তাহলে আমরা একটু আস্তে আস্তে শোয়ার প্রস্তুতি গ্রহণ করি। হ্যাঁ, আমরা একটু ঘুরে যাই। প্রথমে আমরা দণ্ডাসনে বসলাম, দণ্ডাসনে, হ্যাঁ দণ্ডাসনে। এবার দুই কোণের উপর ভর দিয়ে আমরা ধীরে ধীরে শুয়ে পড়বো। হ্যাঁ, এবার একটু আস্তে আস্তে শুয়ে পড়ি। আমরা চিত হয়ে শুয়ে পড়লাম। আমাদের হাতের তালু নিচের দিকে থাকবে। প্রিয় দর্শক, একটু খেয়াল করে, হাতের তালু নিচের দিকে থাকছে, দু পা জড় অবস্থায় থাকছে, দু পা জড় অবস্থায় থাকছে, হাতের তালু নিচের দিকে থাকছে। রিল্যাক্স, বডি একদম রিল্যাক্স থাকবে। এই পজিশন থেকে আমরা ধীরে ধীরে আমাদের উত্থিত পদাসনটাকে আমরা অনুশীলন করব। তো আমরা দেখছি পা জোড় অবস্থায় আছে, হাত দুটো নিচে আছে এবং বডি রিল্যাক্স অবস্থায় আছে। এই রিল্যাক্স অবস্থা থেকে আমরা ধীরে ধীরে দু পাটাকে জড় অবস্থায়, হাঁটু না ভেঙে, খেয়াল করতে হবে আমরা যখন পা দুটিকে উপরের দিকে তুলবো হাঁটু যেন না ভাঙে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা তাহলে ধীরে ধীরে পা দুটোকে উপরের দিকে তুলি। এমন উচ্চতায় তুলতে হবে যে উচ্চতায় তুললে
আপনার পেটে একটা ভাইব্রেশন সৃষ্টি হয়, এই পেটটা কাঁপাকাঁপি করে এই অবস্থায় থাকতে হবে। যতটুকু আমরা উপরে তুলতে পারি, যেখানে গেলে আমাদের পেটটা ভাইব্রেট করছে ওই অবস্থায় থাকতে হবে। কতক্ষণ? আপনার মেদ ভরি অনুসারে, বেশি থাকতে চাইলে বেশিক্ষণ থাকবেন, তো মিনিমাম 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড আমাদেরকে অবস্থান করতে হবে। এবার ধীরে ধীরে আমরা একটু নামিয়ে ফেলি। প্রিয় দর্শক, এক্ষেত্রে দুই একটা পয়েন্ট আমরা নোট করতে চাই। তার মধ্যে একটা হচ্ছে, যখনই আমরা পাটাকে উপরের দিকে তুলছি, আমাদের হাঁটু দুটো পা একসঙ্গে জোড়া অবস্থায় থাকবে, হাঁটুটা কখনো ভাঁজ হবে না, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে হাত দুটো পাশেই থাকছে এবং হাতের তালু নিচের দিকে থাকছে, এটা খেয়াল করতে হবে। পা কতটুকু উঠাবেন এটা নির্ভর করছে পেটে আপনার কোথায় গিয়ে বেশি চাপ অনুভূত হচ্ছে, কারণ এই চাপ অনুভূত হওয়াটাই হচ্ছে জরুরি। এটা যত বেশি আপনি এই চাপটা অনুভব করবেন, তত আপনার পেটের যে অতিরিক্ত চর্বি আছে সেই চর্বিটা দূর হতে সহযোগিতা করবে। চলুন তাহলে আমরা আরেকবার একটু আসনটাকে ভালো করে দেখে নিই। আর প্রিয় দর্শক, আপনি যদি এই উচ্চতাটাকে ডিটারমিন করতে না পারেন, তাহলে সাধারণ একটা গ্রামার আছে, সেটা হচ্ছে আপনি পাটাকে উপরে তুলবেন, তুলে আপনার বড় আঙ্গুল দুটোকে দেখার চেষ্টা করবেন, তাহলেই মোটামুটি একটা পজিশনে চলে যাবেন যেখান থেকে আপনার পেটে একটা ভাইব্রেশন সৃষ্টি হবে। তারপরে আপনি যখন এটা করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন দেখবেন যে যে উচ্চতায় রাখলে আপনার পেটে চাপ পড়ছে সেই উচ্চতায় আপনি রাখতে পারছেন। আপাতত আপনি নিজের পায়ের আঙ্গুল আপনি দেখার চেষ্টা করুন, তাহলে এই মিনিমাম উচ্চতাটাকে আপনি বজায় রাখতে পারবেন। তাহলে আমরা একটু ধীরে ধীরে একটু পা উপরের দিকে তুলি, জড় অবস্থা, হ্যাঁ উঠছে, পা উঠছে, উঠছে, গুড। আরো একটু প্রয়োজনে তুলেন, হ্যাঁ আর একটু তুলেন। এই কারো কারো আর একটু উপরেও, পাটা আরো অনেকের উপরে উঠতে পারে, কারো আবার একটু নিচে গেলে ভাইব্রেট বেশি করতে পারে, সেটা আপনার উপর, আপনার শরীর অনুসারে আপনি এটাকে নির্ধারণ করে নেবেন। এবার ধীরে ধীরে আমরা নামিয়ে ফেলি। উত্থিত পদাসন, চমৎকার একটা আসন, উত্থিত পদাসন, লেগ লিফটিং। এবার তাহলে আমরা একটু আস্তে আস্তে উঠে বসি, উঠে পদ্মাসনে, বজ্রাসনে বসি আমরা, পদ্মাসন বা বজ্রাসন। তাহলে আমরা বজ্রাসনেই বসি। প্রিয় দর্শক, আমরা যে আসনটা দেখলাম সেই আসনটা হচ্ছে পেটের অতিরিক্ত চর্বি দূর করার জন্য চমৎকার একটা আসন। ইয়োগাতে অনেকগুলো আসন রয়েছে, তার মধ্যে কয়েকটা আসনের যদি নাম উল্লেখ করতে হয়, তার মধ্যে এটা হচ্ছে একটা আসন, যে আসনটা পেটের অতিরিক্ত চর্বি কমাতে সহযোগিতা করে। আর কি করবে এই আসনটা অনুশীলন করলে? এই আসন করলে আপনার যাদের হার্নিয়া আছে তারা হার্নিয়া রোগ থেকে নিরাময় লাভ করতে পারবেন। এটা মেয়েদের জন্য খুবই উপকারী আসন, মেয়েদের ডিম্বাশয়ে প্রচুর রক্ত সঞ্চালন বাড়িয়ে ওভারিটাকে ভালো রাখে। তারপরে সহজে স্ত্রী রোগ হতে পারে না, যারা স্ত্রী রোগে ভুগছেন তারা এই আসনটিকে অনুশীলন করবেন, দেখবেন যে আপনি অনেকটাই এই ধরনের অসুখ বিসুখ থেকে মুক্ত থাকছেন। তাছাড়া যাদের হজমের সমস্যা রয়েছে, এটা হজম শক্তিটাকে বাড়ায়। এবং আমরা খেয়াল করে দেখেছি, যখন আমরা এই আসনটা অনুশীলন করি তখন আমাদের এই জায়গাগুলোতে, অর্থাৎ অ্যাবডোমিনাস রিজিয়নে প্রচণ্ড চাপ পড়ে এবং ইন্টারনাল যে অর্গান, আমাদের ইন্টারনাল অর্গান, লিভার, কিডনি, এই জিনিসগুলো খুব শক্তিশালী হয় এবং এই জায়গাগুলোতে কোনো অতিরিক্ত চর্বি জমতে পারে না। তো ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, এদের কার্যক্ষমতা বেড়ে যায়, যার ফলে হজম শক্তি বৃদ্ধি পায়। পেটের পেশি, স্নায়ুতন্ত্রী, লিভার, স্প্লিন, এগুলোতে প্রচুর রক্ত সঞ্চালন বাড়িয়ে এগুলোর এক্সারসাইজ করে এই অঙ্গগুলোকে সুস্থ রাখে, সবল রাখে। উত্থিত পদাসন, তো এই আসনটাকে আমরা যত অনুশীলন করব তত আমাদের এই রিজিয়নটা শক্তিশালী হবে। এবং ইয়োগাতে, আধুনিক ইয়োগাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মনোছবি। অর্থাৎ আপনি একটা আসন যখন করছেন, ধরেন আমরা আজকে যে আসনটা করলাম সেটা হচ্ছে উত্থিত পদাসন, লেগ লিফটিং। ওই লেগ লিফটিং যখন আমরা করছি, পাটাকে যখন আমরা উপরে তুলছি, ওই অবস্থায় আপনাকে চোখটাকে বন্ধ করে আপনি কনসেন্ট্রেট করবেন যে আপনার যে রিজিয়নগুলোতে চাপ লাগছে, কোথাও অতিরিক্ত চর্বি থাকলে সেই চর্বিগুলো দূর হয়ে যাচ্ছে, আপনি মনোসংযোগ করবেন, মেডিটেশন করবেন আপনার নিজের অঙ্গ সম্পর্কে, যে আসন করলে যে অঙ্গের উপকার হয় সেই অঙ্গে কেন্দ্রীভূত করবেন আপনার মনটাকে। এবং এটার উপকার হচ্ছে আপনি খেয়াল করে ব্লাড ফ্লো বাড়ছে, ব্লাড অফ হচ্ছে, আবার যাচ্ছে, এই যে আপনি ভিজুয়ালাইজ করলেন। আধুনিক মনোবিজ্ঞানের ভাষায় এই জিনিসটাকেই বলা হয় মনোছবি, মেন্টাল একটা পিকচার, ভিশন দেখবেন। এটাই ইয়োগাতে একটা চমৎকার মাত্রা আপনাকে নিয়ে আসবে। তো আমরা এই ভিশনটাকে যেন বজায় রাখি, অর্থাৎ যখনই আমরা একটা আসন করছি, আসন অবস্থায় চোখ বন্ধ করে আমরা ভিজুয়ালাইজ করব যে আমার এই অঙ্গের উপকার হচ্ছে। আমরা মনোছবি দেখব, মনের চোখে
ছবির মতো করে দেখব, তাহলে কি হবে, সাইকো নিউরো ইমিউনোলজি অনুসারে বিজ্ঞানের চমৎকার একটা শাখা, যে মনের শক্তিটাকে ব্যবহার করে সুস্থতা লাভ করা। তো আপনি যখন এই যোগার আসন করছেন, এই মনোছবিটাকে যখন যুক্ত করবেন, তখন মনের শক্তিটাও যুক্ত হচ্ছে, তখন আপনি দ্বিগুণ, তিন গুণ, বহুগুণ উপকার বেশি পাবেন। তো এই আসন যখন আমরা চর্চা করি, উত্থিত পদাসন, তখন আমরা আসনের শেষ পর্যায়ে গিয়ে অর্থাৎ পাটাকে উপরের দিকে তুলে ভিজুয়ালাইজ করবো যে না, আমার এই উপকার হচ্ছে, যে উপকারগুলো আমরা বললাম। এবং এটা চমৎকার একটা আসন আমাদের এই মেদভুঁড়িটাকে কন্ট্রোলের জন্য। সুতরাং যারাই মনে করেন যে এটার অসুবিধায় আছেন, তারা এটাকে অনুশীলন করবেন, অনেক সুস্থ থাকবেন, প্রাণবন্ত থাকবেন। এখন আমরা একটা মুদ্রা অনুশীলন করব। যোগাতে এটাকে বলা হয় যোগ মুদ্রা, যোগশীল। তো যোগশীলটাকে, যোগাশীল বা যোগশীল, এটাকে আমরা এখন অনুশীলন করব। এটাও খুব উপকারী আসন। এটা আমাদের বিশেষ করে ইন্টারনাল অর্গানগুলোকে খুব চমৎকারভাবে ভালো রাখে, সেই সঙ্গে গ্ল্যান্ডের উপকার হয়। এই গ্ল্যান্ডগুলো নিয়েও আমরা আলোচনা করব, কি গ্ল্যান্ডের উপকার হয়। তাহলে আমরা এবার যোগ মুদ্রার দিকে অগ্রসর হয়। যোগ মুদ্রা কিভাবে করতে হয়, এটা করার জন্য প্রিয় দর্শক আমাদেরকে যে কাজটা করতে হবে, এটা বিশেষ মুদ্রা আয়ত্ত করতে হবে। অর্থাৎ হাত দুটোকে আমরা সামনে নেব, সামনে নিয়ে আমাদের মাঝখানের যে দুটো আঙ্গুল আছে, এই মাঝখানের দুটো আঙ্গুলকে আমরা একত্র করব এবং হাতটাকে এই স্টাইলে রাখবো। আমরা একটু হাত এই স্টাইলে রাখি, এই স্টাইলে রাখলাম। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে মাঝখানের দুটো আঙ্গুল, এই দুটো আঙ্গুল নাভির মাঝখানে আমরা নিয়ে যাব। হাতের আঙ্গুলগুলো একসঙ্গে স্পর্শ অবস্থায় আছে, খেয়াল করে দেখবেন। এইভাবে আমরা রাখলাম, নাভির মাঝখানে নিয়ে গেলাম, অর্থাৎ আমাদের পেটের যে নরম অংশ আছে, এই নরম অংশে আমাদের হাতটাকে আমরা রাখবো। তো এটা একটা বিশেষ মুদ্রা, এটাকে আমরা জেনে রাখলাম আগে থেকেই, যাতে আমরা পরবর্তীতে করতে পারি। তো এই যোগ মুদ্রাটা, এই মুদ্রাটা আমরা অনুশীলন করতে পারি বজ্রাসনে বসে, পদ্মাসনে বসে, অর্থাৎ একটা মেডিটেটিভ পোজে বসে এটাকে আমরা করতে পারি। তো আজকে আমরা এখানে পদ্মাসনে বসেই এই যোগ মুদ্রাটা আমরা দেখব। তাহলে আমরা একটু শুরু করি। প্রথমে আমরা একটু দণ্ডাসনে বসে, পা দুটো আমরা এইদিকে ঘুরে যাই, প্রথম দিকে এইদিকে ঘুরে যাই। প্রথমে ডান পা নিয়ে আসি, বাম পা নিয়ে আসি। এই দণ্ডাসন থেকেই আমরা দুপা সামনে ছড়িয়ে বসলাম, এটা থেকেই আমরা পদ্মাসনটা করবো। তো প্রথমে আমরা পদ্মাসনটা একটু দেখে নিই। ডান পাটাকে ভাঁজ করে নিই, পদ্মাসন করে। গুড। এবার বাম পাটাকে নিয়ে নিই, রিল্যাক্স, পাটাকে রিল্যাক্স করে রাখেন, মেরুদণ্ড সোজা থাকবে। আর যোগা স্মাইলিং ফেস নিয়ে আমাদেরকেই করতে হয়। যত আপনি একটা স্মাইলিং মুড নিয়ে আসবেন, মনটা ভালো থাকবে এবং আপনি উপকারটাও বেশি পাবেন। আমরা এখন যে আসনে বসে আছি সেটা হচ্ছে পদ্মাসন, লোটাস পোস্টার। এই লোটাস পোস্টারে বসে আজকে আমরা যোগ মুদ্রাটাকে অনুশীলন করব। এটা বজ্রাসনেও করা যায়, আমরা পদ্মাসনে বসেই করছি। এরপরে আমরা যে জিনিসটাকে অনুসরণ করব সেটা হচ্ছে যে আগের যে মুদ্রাটা আমরা দেখলাম, আমাদের হাত দুটোকে আমরা বুকের সামনে নিয়ে আসি, এরকম এই অবস্থায়, এই অবস্থায়। এবার এটা নাভিতে নিয়ে যাই। গুড, চমৎকার। এবার আমরা ধীরে ধীরে আমাদের কপালটাকে ভূমিতে স্পর্শ করানোর চেষ্টা করব। এবার ধীরে ধীরে আমরা ভূমিতে স্পর্শ করাই। আর কনুই দুটোকে আমরা দেহের সঙ্গে লাগিয়ে নেব। কনুই দুটো, প্রিয় দর্শক, কনুই দুটো একসঙ্গে থাকবে যতটুকু পারি আমরা। এই বডির সঙ্গে লেগে আছে, কনুইটা বডির সঙ্গে লেগে আছে। অনেকে লাগতে চাইবে না, কিন্তু না লাগলেও দুশ্চিন্তার কোনো কারণ নাই, চেষ্টা করতে থাকেন, আস্তে আস্তে লাগাবেন। অনেক সময় একটু রিল্যাক্স থাকে কারো, তো রিল্যাক্স থাকলেও দুশ্চিন্তার কারণে আস্তে 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 আপনি এটাকে অভ্যস্ত করবেন। এই অবস্থায় আমরা 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড অবস্থান করব। তারপরে আমরা ধীরে ধীরে আগের পজিশনে চলে আসবো। এবার আমরা একটু ধীরে ধীরে আগের পজিশনে চলে আসি। গুড, আস্তে 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 আস্তে। আরো উঠেন। এই হচ্ছে আমাদের যোগ মুদ্রা। এটা খুবই একটা উপকারী একটা মুদ্রা, এটা আমরা অনুশীলন করব। আমরা প্রিয় দর্শক এবার একটু ফ্রন্ট থেকে একটা দেখে নেই আসনটাকে কিরকম লাগে। আমরা পদ্মাসন অবস্থায় একটু সামনের দিকে চলে যাই। একটু ঘুরে। গুড। এবার আমরা ফ্রন্ট থেকে দেখছি। হাতের মুদ্রাটাকে আমরা বুকের পাশে নিয়ে আসি, আমাদের এই মুদ্রাটা করে। তারপরে নাভিতে নিয়ে যাই। গুড, নাভিতে নিয়ে যাই।
ভেরি গুড। এবার আস্তে আস্তে আমরা সামনের দিকে ঝুঁকে যাই, কপালটাকে ভূমিতে স্পর্শ করানোর চেষ্টা করি। অনেকের কপাল নাও লাগতে পারে, যতটুকু পারেন ভূমিতে স্পর্শ করানোর চেষ্টা করবেন। জোর করার কোনো প্রয়োজন নাই, যোগাতে জোর জবরদস্তির কোনো বিষয় নাই। এবং কোন দুটোকে আমরা একসঙ্গে রাখার চেষ্টা করব। 10 থেকে 30 সেকেন্ড মিনিমাম অবস্থান করব, তারপরে আমরা আবার আগের পজিশনে চলে আসবো। এবার তাহলে আমরা একটু ধীরে ধীরে আগের পজিশনে চলে আসি। হ্যাঁ, ধীরে ধীরে আগের পজিশনে চলে আসি। হ্যাঁ, good। এই হচ্ছে আমাদের যোগা মুদ্রা। এবার আমরা তাহলে এই মুদ্রার যে উপকার, সেই উপকারগুলো একটু চিন্তা করি, ভিজুয়ালাইজ করি। প্রিয় দর্শক, আপনাদেরকে এই আসন করা অবস্থায় মনোছবি দেখতে হবে। মনের চোখে কল্পনায় আপনি দেখবেন যে আপনার এই অঙ্গের এই উপকার হচ্ছে। কিন্তু প্রাথমিক অবস্থায় অনেকেই আসনে বসে এই বিষয়টাকে হয়তো করতে পারবেন না। প্রয়োজনে আপনি যখন শবাসন করবেন, রিল্যাক্স করবেন, সেই অবস্থায় এটাকে অনুশীলন করতে পারেন। তো এই মনোছবিটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আমাদের আয়ত্ত করতে হবে। যখন একটা আসন করছি সেটার উপকার নিয়ে আমরা চিন্তা করব। এই যে যোগ মুদ্রা, এই যোগ মুদ্রাটা আমাদের যে লার্জ ইন্টেস্টাইন, তারপরে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এগুলোকে খুব চমৎকার লাগে। এবং লিভার, তারপরে কিডনি, স্প্লিন, এগুলোর কিন্তু চমৎকার উপকার হয়। এবং ইদানিংকালে যে একটা সমস্যা, সেটা হচ্ছে ডায়াবেটিসের সমস্যা। এই ডায়াবেটিসের অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এই জায়গা থেকে যে আমাদের প্যানক্রিয়াস গ্ল্যান্ড, এই প্যানক্রিয়াস গ্ল্যান্ডের যে হরমোন নিঃসরণ, এটা যখন ঠিকমতো না হয়, অর্থাৎ ইনসুলিন সিক্রেশন যখন সহজ না হয়, তখনই আমাদের কিন্তু ডায়াবেটিস দেখা দেয়। আর এই যোগা মুদ্রাটা যখন আমরা করি, এই যোগ মুদ্রা যখন আমরা করি, তখন কি হয়? তখন আমাদের এই প্যানক্রিয়াস গ্ল্যান্ডে চাপ পড়ে, যার ফলে এটার রক্ত সঞ্চালন বাড়ে, এটার এক্সারসাইজ হয়, এবং আমরা ধীরে ধীরে ডায়াবেটিস থেকে মুক্তি লাভ করতে পারি। তো ডায়াবেটিস থেকে মুক্তি লাভ করার জন্য এই মুদ্রাটাকে আমরা অনুশীলন করতে পারি। এবং এটাও হজম শক্তির জন্য খুবই চমৎকার আসন। এবং এটা কনস্টিপেশন, যাদের কুষ্ঠবদ্ধতা রয়েছে, তারা এটাকে অনুশীলন করবেন, অনেক উপকৃত হবেন। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যখনই এই মুদ্রাটাকে অনুশীলন করা হয়, তখন কিন্তু এই জায়গাটাতে প্রচণ্ড চাপ পড়ে এবং এই জায়গাগুলোর এক্সারসাইজ হয়। এবং যখন ওনারা সামনের দিকে ঝুঁকেন, আমরা একটু সামনের দিকে আরেকবার একটু আসনটাকে করিয়ে দেখাই। হ্যাঁ, আবার নাভিতে নিয়ে রাখেন। হ্যাঁ, নাভিতে এই মুদ্রাটাকে নিয়ে রাখেন। হ্যাঁ, গুড। এবার আস্তে আস্তে আবার একটু সামনের দিকে ঝুঁকেন, কপালটাকে ভূমিতে স্পর্শ করানোর চেষ্টা করুন, কোন দুটি একসঙ্গে রাখার চেষ্টা করুন। প্রিয় দর্শক, খেয়াল করে দেখেন যে প্রচন্ড চাপ পড়ছে, কনুইয়ের এক্সারসাইজ হচ্ছে, পায়ের এক্সারসাইজ হচ্ছে, হাঁটুর এক্সারসাইজ হচ্ছে, অনেক ধরনের অঙ্গের এক্সারসাইজ হচ্ছে। এবার আস্তে আস্তে আমরা আগের পজিশনে চলে আসি, ধীরে ধীরে আগের পজিশনে চলে আসি। আমরা এটাকে আরেকবার দেখলাম যে চমৎকার ইন্টারনাল অর্গানগুলোর উপর একটা চাপ পড়ে, এবং এটা আমাদের জন্য উপকার নিয়ে আসে। আরও অনেক উপকার রয়েছে, বিশেষ করে এই বস্তি প্রদেশের আমাদের লোয়ার পার্ট অফ দ্য বডি, এই অংশের যে গ্ল্যান্ড, এই অংশের যে স্নায়ুমণ্ডলী, এগুলোকে সুস্থ রাখে, সবল রাখে। অনেকের কোলাইটিস আছে, কোলাইটিসের জন্য উপকারী আসন। গ্যাস্ট্রিক আছে, গ্যাস্ট্রাইটিস রোগের জন্য এটা খুবই উপকারী আসন। এটা আমাদের যে পেট এবং কোমরে অতিরিক্ত অপ্রয়োজনীয় যে মেদ জমে আছে, সেই মেদ দূরীকরণে চমৎকার সহযোগিতা করে। তারপরে খেয়াল করে দেখেছেন আমাদের যে নিতম্ব, তারপরে হাঁটুর ইলাস্টিসিটিটা, স্থিতিস্থাপকতা বাড়াতে খুব সহযোগিতা করে। অনেকের আবার এই মলনালী, এটা অসুবিধায় আছেন অনেকেই, তো এই মলনালীটাকেও ভালো রাখার জন্য, এই মলদারটাকে সুস্থ রাখার জন্য এই জিনিসটা অনেক উপকার করে আমাদের। তো আমরা আজকে দুটো প্রক্রিয়া অনুসরণ করলাম। একটা হচ্ছে আমাদের উত্থিত পদাসন। আমরা উত্থিত পদাসনটা আরেকবার দেখার চেষ্টা করব, যাতে আপনারা ভালো করে আয়ত্ত করতে পারেন। উত্থিত পদাসনের বিষয়টা হচ্ছে, আর প্রক্রিয়াটা আমরা আরেকবার একটু ব্যাখ্যা করে নিই, যে আপনি পাটাকে উপরে তুলবেন, উত্তোলন করবেন, উত্থিত করবেন। কতটুকু করবেন? যে অবস্থায় গেলে আপনার পেটে চাপ সৃষ্টি হয়, ভাইব্রেট সৃষ্টি হয়, এই অবস্থায় থাকবেন।
এবং এই অবস্থায় কমপক্ষে 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড থাকবেন। আর যারা মনে করেন যে না পেটে বেশি চর্বি জমে আছে, তারা চাইলে আর একটু বেশি সময় নিয়ে করতে পারেন। এটা হচ্ছে মিনিমাম রেঞ্জ, এর চেয়ে বেশি সময় ধরে আপনি এটাকে চর্চা করতে পারেন। তো বেশি সময় ধরে চর্চা করলে দেখবেন যে আপনার উপকারটাও বেশি হচ্ছে। তাহলে আমরা এই উত্থিত পদাসন এটাকে আরেকবার একটু দেখে নিই। তো উত্থিত পদাসন করার জন্য আমরা এবার এদিকে একটু ফিরে যাই আমরা। হ্যাঁ, আমার দিকে একটু ফিরেন, পদ্মাসন অবস্থায় ফিরেন। গুড। এবার দু পাটাকে আমরা ছড়িয়ে দিই, মেরুদণ্ড স্ট্রেট থাকবে, আমাদের মেরুদণ্ড স্ট্রেট থাকছে। এবার দুই কোণের উপর ভর দিয়ে আমরা ধীরে ধীরে শুয়ে পড়ব। আস্তে আস্তে রিল্যাক্স আমরা শুয়ে পড়লাম। এবার হাঁটু ভাঁজ করা যাবে না, জড় অবস্থায় থাকবে। তারপর হাত নিচে থাকছে, হাতের তালু নিচের দিকে থাকছে। এই অবস্থায় ধীরে ধীরে আমরা পাটাকে উত্তোলন করব। আমরা ধীরে ধীরে পাটাকে একটু উত্তোলন করি। এই অবস্থায় 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড থাকবো, তারপরে আস্তে আস্তে আমরা আগের পজিশনে চলে যাব। এবার আস্তে আস্তে পাটাকে নামিয়ে ফেলি। হ্যাঁ, নামিয়ে ফেলি। এবার আস্তে আস্তে উঠে আমরা পদ্মাসনে বসি। প্রিয় দর্শক, আমরা আবারও এই উত্থিত পদাসনটাকে দেখলাম এবং এটা আমরা কমপক্ষে 3 থেকে 5 বার অনুশীলন করব। প্রত্যেকবার আমরা সময় নেব 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড। এবার আমাদের জন্য থাকছে আজকের নেচারোপ্যাথি টিপসটা খুব সহজ। আজকে আমরা মেদ ভুঁড়ি নিয়ে আলোচনা করেছি। তো মেদ ভুঁড়িটাকে ভালো রাখার জন্য কি করতে হবে, প্রাকৃতিক প্রক্রিয়া যাতে আপনি ওজনটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, এই জন্য আপনি লেবু পানি, অর্থাৎ লেবুর রস, মধু এবং পানি, এই তিনটাকে একত্র করে এটাকে খাবেন। তাহলে আপনার মেটাবলিজম চমৎকার কাজ করবে এবং ওজন নিয়ন্ত্রণে অনেক উপকার আপনি পাবেন। আপনি যা খাবেন খাবারগুলো দ্রুত হজম হবে, ওজন নিয়ন্ত্রণে আপনি চমৎকার সহযোগিতা পাবেন। কিভাবে করবেন? আপনি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খাবেন। কি করবেন? আপনি কিছু পানি আপনি গরম করবেন, গরম করে গ্লাসের অথবা মগের অর্ধেকে আপনি গরম পানি ঢালেন। এর মধ্যে আবার কিছু নরমাল পানি, অর্থাৎ যতটুকু গ্লাসে আপনি পানি নিলেন, অর্ধেক পানি যেটা নিলেন, সেই পরিমাণ নরমাল পানি আপনি যুক্ত করেন। তাহলে কি হয়ে গেল? এই পানিটাই কুসুম গরম পানি হয়ে গেল। এই কুসুম গরম পানিতে আপনি কি করবেন? 1 চামচ মধু দেবেন। আর লেবু যদি বড় হয় তাহলে এটাকে অর্ধেক করবেন, অর্ধেক করে এটার যতটুকু রস চিপে বের করা যায় সেটা এই রসটুকু আপনি গ্লাসের মধ্যে দিয়ে দেবেন। আর যদি ছোট হয় পুরোটাই রসটা দিয়ে দেবেন। দিয়ে এটাকে ভালো করে নাড়েন। এই আপনার চমৎকার ওজন নিয়ন্ত্রণকারী একটা জাদুকরী বস্তু তৈরি হয়ে গেল। এটাকে আপনি কি করেন? খালি পেটে খেয়ে ফেলেন। আপনার ওজনটা দেখবেন যে আস্তে আস্তে পেটের ভুঁড়ি গায়েব হচ্ছে, এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এটাকে অনুসরণ করবেন, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে আমরা এই আসন এবং মুদ্রা এবং নেচারোপ্যাথি টিপস, এটার মাধ্যমে আমাদের ওজনটাকে আমরা নিয়ন্ত্রণে রাখবো, শরীরটাকে সুস্থ রাখবো এবং সেই সঙ্গে চমৎকারভাবে আমাদের জীবনটাকে আমরা যাপন করব, হাসি খুশি থাকবো। যোগা মানেই আনন্দ, হাসি খুশি। সেই হাসি খুশিতে আপনারা ভরপুর থাকেন। পরবর্তী পর্বে আরো সুন্দর সুন্দর বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপিত হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিরতির পর আরও একবার স্বাগত। দেখছেন আজ সকালের বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, এবার আমরা একটু দৃষ্টি রাখতে চাই সংবাদপত্রে। কোন সংবাদগুলো আজকের পত্রিকায় গুরুত্ব পেয়েছে, কোন সংবাদগুলো হয়েছে শিরোনাম, চলুন দেখে আসি। আজকের দিনে প্রকাশিত দৈনিকগুলোর মধ্যে শুরুতে আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি আজকের প্রধান শিরোনাম, আবারও ঢাকায় পরিবহন নৈরাজ্য। সব চালককে ডোপ টেস্ট করতে হবে বললেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ইসির শীর্ষ কর্মকর্তারা নজরদারিতে, প্রসঙ্গটি এনআইডি জালিয়াতি নিয়ে। বাংলাদেশ প্রতিদিনের পর এবার আমরা যেতে চাই দৈনিক কালের কণ্ঠে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, বিদেশে মর্যাদায় পিছিয়ে দেশের চিকিৎসকরা। এছাড়াও আরেকটি সংবাদকে আমরা বেশ গুরুত্ব সহকারে দেখছি কালের কণ্ঠে, যেখানে বলা হচ্ছে বাংলাদেশের জোরালো বার্তা, রোহিঙ্গাদের যত দ্রুত সম্ভব চলে যেতে হবে। কালের কণ্ঠের পর এবার আমরা একটু দৃষ্টি রাখতে চাই প্রথম আলোতে। প্রথম আলোর যে অনলাইন সংস্করণটি সেটি আমার হাতে আছে। আমরা
প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি মার্কিন নির্বাচনকে তারা গুরুত্ব সহকারে তুলে ধরেছে, যেখানে বলা হচ্ছে ট্রাম্পের শেষ সুযোগ, বাইডেনের চ্যালেঞ্জ ভুল না করা। পাশাপাশি আছে দাতাদের সম্মেলন, রোহিঙ্গা সমস্যার মূল সমাধান প্রত্যাবাসনে। এছাড়াও আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিসির মেয়েও জামাতাকে নিয়োগ দিতেই নীতিমালা বদল। প্রথম আলোর পর এবার আমরা একটু যেতে চাই দৈনিক সমকালে। দৈনিক সমকালের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি কিছুটা ভিন্নতা আছে। তারা যেটি বলছে, উত্তরা তৃতীয় পর্ব শেষ হবে তো। পাশাপাশি নৌ ধর্মঘটে 3 দিনে ক্ষতি 50 কোটি টাকা, পণ্যের জট খুলতে লাগবে 15 দিন। এছাড়াও বলা হচ্ছে রায়হানের মৃত্যু ভোঁতা অস্ত্রে, দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট। সমকালের পর এবার আমরা একটু দৃষ্টি রাখতে চাই দৈনিক ইত্তেফাকে। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, সেবার নামে গ্রাহকের অজান্তে টাকা লুট, ক্ষতিগ্রস্ত হচ্ছেন মোবাইল ফোনের গ্রাহকরা, বিটিআরসির অনুসন্ধানে মিলছে ভয়াবহ চিত্র। পাশাপাশি মার্কিন নির্বাচনকেও এই পত্রিকাটি বেশ গুরুত্ব সহকারে তুলে ধরেছে, যেখানে তারা বলছে আরও বড় ব্যবধানে জিতব, বলছেন ট্রাম্প ক্রেজি আঙ্কেল, বললেন ওবামা। ইত্তেফাকের পর এবার আমরা একটু দেশের ইংরেজি দৈনিকগুলোতে দৃষ্টি রাখতে চাই। ইংরেজি দৈনিকগুলোর মধ্যে শুরুতে আমার হাতে আছে দ্য ডেইলি সান। দ্য ডেইলি সানের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, কনস্পিরেসি স্টিল অন টু ক্রিয়েট আনরেস্ট। পাশাপাশি আছে ইন্ট্রোডিউস ডোপ টেস্ট ফর ড্রাইভার্স, সেস পিএম। পাশাপাশি আমরা আরেকটি সংবাদকে তারা গুরুত্ব সহকারে তুলে ধরেছে, যেখানে বলা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্লাইটস রিজিউম অক্টোবর 28। ডেইলি সানের পর এবার আমরা একটু দৃষ্টি রাখতে চাই দ্য ডেইলি স্টার। ডেইলি স্টারের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, গন আর দ্য হিলস। এছাড়াও আছে ওয়াটার ট্রান্সপোর্ট স্ট্রাইক লিফটেড ওয়ার্কার্স গেট ব্যাক টু ওয়ার্ক। এবং তারা দেখতে পাচ্ছি আমরা বিএনপির মহাসচিবের একটি ইন্টারভিউ করেছে, যেখানে বলা হচ্ছে দেয়ার্স নো রুম ফর প্রপার পলিটিক্স, সেজ ফখরুল, ব্লেম ইট অন গভর্নমেন্ট। ডেইলি স্টারের পর এবার আমরা একটু দেশের অনলাইন সংবাদপত্রগুলোতে দৃষ্টি রাখতে চাই। অনলাইন সংবাদপত্রগুলোর মধ্যে শুরুতে আমার হাতে আছে banglanews24.com। বাংলা নিউজের প্রধান শিরোনামে বলা হচ্ছে, শিশুর বয়স 4 হলে স্কুল, 2 বছরের প্রাক প্রাথমিক। এছাড়াও ঝুলন্ত তার মাটির নিচে নিলেও বাড়বে না ইন্টারনেটের দাম। রোহিঙ্গাদের সহায়তায় $600 মিলিয়ন দেবে দাতা গোষ্ঠী। বাংলা নিউজের পর এবার আমরা একটু দৃষ্টি রাখতে চাই bdnews24.com-এ। বিডি নিউজের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, ধর্ষণ, বিচার পেতেও বাধা পদে পদে। বিয়ের প্রলোভনে ধর্ষণ, দণ্ডিতের সঙ্গে বাদীর বিয়েতে আদালতের সায়। বিডি নিউজের পর এবার আমরা একটু দেশের বাইরের কয়েকটি দৈনিকের দৃষ্টি রাখতে চাই। শুরুতে আমার হাতে আছে আনন্দবাজার পত্রিকা। আনন্দবাজার পত্রিকার প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, আজ মহাসপ্তমী, রাজ্যে পুজো শুরু, তবে ভিড় নয়। পাশাপাশি আছে হিসাব কষে ফেরত গুরুং, পাহাড় ও ডুয়ার্সে দ্রুত বদলাতে পারে ছবি। আমার হাতে এবার রয়েছে ভারতের আরেকটি দৈনিক দ্য হিন্দু। দ্য হিন্দুর প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, সোল এভিডেন্স অফ সেক্সুয়াল অফেন্স ভিকটিম ইজ এনাফ ফর কনভিকশন, সেজ সুপ্রিম কোর্ট। হিন্দুর পর এবার আমরা একটু দৃষ্টি রাখতে চাই মধ্যপ্রাচ্যের দৈনিক দ্য খালিজ টাইমসে। খালিজ টাইমসের প্রধান শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, করোনা প্রসঙ্গটি উঠে এসেছে, যেখানে বলা হচ্ছে এমিরেটস টু সেট আপ লার্জেস্ট কোভিড ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন হাব। খালিজ টাইমসের পর আমার হাতে সবশেষ আছে দ্য নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্রের এই দৈনিকটিতে আসলে যুক্তরাষ্ট্রের যে চলমান নির্বাচনের খবর সেটাই গুরুত্ব সহকারে উঠে এসেছে, যেখানে বলা হচ্ছে ট্রাম্পস ক্যাশ ক্রাঞ্চ লিমিটস হিজ অপশনস অ্যান্ড প্রমোটস ফিঙ্গার পয়েন্টিং। তো এ ছিল দেশ এবং দেশের বাইরে থেকে আমার হাতে থাকা আজকের দিনে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান শিরোনাম। এবার একটু আমরা আলোচনায় যেতে চাই। আজ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন বিশিষ্ট কবি এবং সাহিত্য সমালোচক মোহাম্মদ নুরুল হুদা, যিনি জাতিসত্তার কবি হিসেবেও পরিচিত। জনাব নুরুল হুদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব নুরুল হুদার শুরুতে আমরা যে বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই সেটি হচ্ছে, আজ কিন্তু কবি শামসুর রহমানের জন্মদিন, 92তম তার জন্মদিন আজকে। বলা হয় তিনি বাংলাদেশের একজন আধুনিক কবি, তিনি ছিলেন নাগরিক কবি। আজকে মহান কবির জন্মদিন উপলক্ষে আপনার কাছে আসলে তার সম্পর্কে শুনতে চাই। ধন্যবাদ। কবি শামসুর রহমান জীবদ্দশায় বাংলাদেশের প্রধান কবি হিসেবে তিনি খ্যাত ছিলেন এবং এখন চিরজীবন প্রাপ্তির পর তিনি সমগ্র বাংলা ভাষার অন্যতম প্রধান কবি হিসেবে ক্রমেই স্বীকৃত হচ্ছেন। আসলে এই বাংলা ভাষায় হাজার বছর ধরে যে সমস্ত কবি এসছেন, যাদের কবিতায় তাদের মনোলীন যে আবেগ, তার পাশাপাশি দেশ, মানুষ, জাতি
বিবর্তিত হয়েছে। শামসুর রহমান তাদের মধ্যে অগ্রগণ্যদের একজন। তিনি বাংলাদেশের স্বাধীনতার কবি হিসাবে বিশেষভাবে পরিচিত। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা নামক তার যে কবিতাটি, কিংবা স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অমর কবিতা, অবিনাশী গান, স্বাধীনতা তুমি কাজী নজরুল, যাত্রা চোরের বাবরে দৌড়ানো মহান পুরুষ, এই সমস্ত পংক্তিগুলো যারা কবিতা পড়ে, যারা কবিতা আবৃত্তি করে, যারা বাংলাদেশের কবিতা পাঠক, তাদের মুখে মুখে ফেরে। তাছাড়া বাংলা ভাষার যে কবিতার যে আন্দোলন, যাকে আমরা বলি 50 দশকের কবিতার আন্দোলন, সেই 50 দশকের কবিতার আন্দোলন আধুনিক বাংলা কবিতার একটা প্রধান প্রবাহ হিসেবে চিহ্নিত। এবং শামসুর রহমান সেই প্রধান কবিতা কারকৃতদের একজন, অর্থাৎ তিনি সে সব বিচারে বাংলাদেশের প্রধান কবি। আরেকটা কথা হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতার শুরু থেকে সেই 52 সালের যে আমাদের যে ভাষা যুদ্ধ, আমাদের যে ভাষা আন্দোলনের সময় থেকে তার আবির্ভাব, এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, এবং তারপর বাংলাদেশের রাজনীতিতে যে মেরুকরণ করেছে, সবটাই তার কবিতায় আমরা নান্দনিকভাবে প্রতিফলিত হতে দেখি। মানুষ এবং বাঙালি, মানবতা এবং মানবিকতা তার কবিতার একটা প্রধান সহায়। জনাব নুরুল হুদা, আপনি স্বাধীনতা তুমি কবিতাটির প্রসঙ্গ নিয়ে বলছিলেন। স্বাধীনতা তুমি কবিতাতে আসলে তার রচিত যে কবিতাগুলো রয়েছে তার মধ্যে বহুল পঠিত, এটা আমরা বলতে পারি। অনেকেই বলছেন আসলে স্বাধীনতা তুমি কবিতার আদলে কিন্তু অনেক কিশোর আসলে কবি হওয়ার পথে নিজেকে সঁপে দিয়েছেন। অনেক কবিদের আসলে শুরু এই স্বাধীনতা তুমি কবিতাটির মধ্য দিয়ে এটি লেখার অনুপ্রেরণা জুগিয়েছেন। আপনি এই কথাটির সঙ্গে কতটা একমত? আমি একেবারে শতভাগ একমত। কারণ আমি নিজে যখন কবিতা লিখতে শুরু করি সে 60-এর দশকে, শামসুর রহমান আমার কাছে একটা প্রধান প্রেরণা ছিলেন। এবং শুধু স্বাধীনতা এই শব্দটিকে নতুন ভাবে তিনি সংজ্ঞায়ন করেছেন তার কবিতায়। এবং তার কবিতা মনে হতো বাংলাদেশে একটা ঘটনা ঘটতো তখনকার বাংলাদেশে, আর সেই ঘটনাকে দিয়ে তিনি কবিতা লিখছেন। তিনি সম্পাদক ছিলেন, তিনি সাংবাদিকতা করতেন, কিন্তু সাংবাদিকতাকে নিয়েই তিনি কবি সাংবাদিক হিসেবে পরিচিত হলেও সম্পাদকীয় কবিতা তিনি রচনা করতেন। আপনারা জানবেন সে তৎকালে যে বাংলাদেশ হওয়ার পরেও যখন বিভিন্ন ঘটনা ঘটতো, তখন ওই দৈনিক বাংলার সম্পাদকীয় কলামে এক এক কবির কবিতা থাকতো, শামসুর রহমান, হাসান হাফিজুর রহমান, এই প্রচলনটিও তার হাত দিয়ে হয়েছিল। ঘটনার কবি, একই সঙ্গে আবেগের কবি, একই সঙ্গে তত্ত্বের কবি, একই সঙ্গে বলবো মানবিক সৌন্দর্যের কবি। কবি নুরুল হুদা, যখন আমরা শামসুর রহমানের 92তম জন্মদিন পালন করছি, ঠিক তখনই আসলে কিন্তু বাংলা সাহিত্যের আরেক কথা সাহিত্যিক, আরেক দিকপাল সুনীল গঙ্গোপাধ্যায়ের কিন্তু আজকের মৃত্যুদিন। আর সুনীল গঙ্গোপাধ্যায় আসলে বাংলা সাহিত্যের অনেক বড় মাপের কবি, উপন্যাসিক বা সর্বোপরি একজন পূর্ণাঙ্গ কথা সাহিত্যিক বলা হয়। তার সম্পর্কে খুব ছোট্ট করে তার মৃত্যুদিন আপনার কাছে একটু জানতে চাই। আমরা বলবো যে কোনো বড় কবির, বড় সাহিত্যিকের তো দৈহিক মৃত্যু হলেও তার কখনো মানসিক এবং সৃষ্টিশীল মৃত্যু হয় না। সুনীল দা, আমাদেরই প্রিয় সুনীল দা, তিনি তার পরবর্তী প্রজন্মের আমরা জানি সুনীল দা বাংলা সাহিত্যকে কতখানি প্রভাবিত করেছেন। বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তিনি বিচরণ করেননি। অর্থাৎ তিনি একজন সব্যসাচী। আমাদের সৈয়দ শামসুলকে যেমন সব্যসাচী বলা হয়, তেমনি এই সুনীল গঙ্গোপাধ্যায়কে আমরা সব্যসাচী হিসেবে গ্রহণ করি। উভয় বাংলা ভাষার তিনি একজন প্রধান লেখক। আমরা তাকে টোটাল রাইটার বলি, অর্থাৎ সমগ্র। তিনি না কবি, না প্রবন্ধকার, না উপন্যাসিক, কিন্তু সব মিলিয়েই তিনি লেখক। এমন লেখক যেমন রবীন্দ্রনাথ, এমন লেখক যেমন বলা যায় বুদ্ধদেব বসু, এমন লেখক শামসুর রহমানও অনেকাংশে প্রায় সবকিছু লিখেছেন। কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় বলবো এই তুলনায় একটু এগিয়ে। তবে কবি হিসাবে আমি শামসুর রহমানকে বিশেষ প্রাধান্য দেব, আর সুনীল গঙ্গোপাধ্যায়কে বলবো চিরকালের জন্য তিনি আমাদের শ্রেষ্ঠ লেখকদের পঙ্ক্তিভুক্ত হয়ে থাকে। অনেক ধন্যবাদ কবি মোহাম্মদ নুরুল হুদা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং বাংলা সাহিত্যের দুই দিকপাল সম্পর্কে আপনি আলোচনা করছিলেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা একটু রাশিফলের দিকে যেতে চাই। আজ ছুটির দিনটি কেমন কাটবে সেটি আমরা জানবো বিশিষ্ট জ্যোতিষী ডক্টর কেসি পালের কাছে। ডক্টর কেসি পাল, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জ্যোতিষশাস্ত্র কি বলছে আজকের দিনটি কেমন যাবে? নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, সেই সঙ্গে সকল দর্শকদের জন্য শারদীয় শুভেচ্ছা।
সর্বপ্রথম মেষ রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের মধ্যে যারা বেকার যুবক যুবতী আছেন তাদের জন্য নিত্য নতুন সুযোগ আসতে পারে, এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হতে পারে। সেই সঙ্গে পিতা মাতার কাছ থেকেও ভরপুর সাহায্য সহযোগিতা পাবে। তাছাড়া শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ মৌজ মস্তিতে কাটবে। এবার বৃষ রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যে তরতাজা উন্নতির পথ সুপ্রশস্ত হবে, এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথ খুলবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে। এবার মিথুন রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে আয় উপার্জন কম, আবার খরচ লাগামহীন ভাবে বেড়ে যাওয়ায় ধার দেনা করতে হতে পারে, এমনকি দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ণ হয়ে পড়তে পারে। তাছাড়া গুপ্ত প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ফাঁস করে দিতে পারে। সেই সঙ্গে অনুচিত কাজবাজও বন্ধ করে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার কর্কট রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। অবশ্য জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রচুর সহযোগিতা পাবেন। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, এমনকি নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো শুভ সংবাদ পাবেন। এবার সিংহ রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। মনে রাখবেন, দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে আপনাকে সর্বদা সজাগ থাকতে হবে। সেই সঙ্গে সন্তান সন্ততিদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। এত তো সত্ত্বেও মন ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে থাকবে, তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা ছাড়িয়ে যেতে পারে। এবার কন্যা রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিদ্যা শিক্ষায় ব্রতীদের হাতে নতুন সুযোগ এসে হাজির হবে, এমনকি কর্মের সুনাম যশ আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের দিকে নিয়ে যেতে পারে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে, তবে লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলা সমীচীন হবে। এবার তুলা রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে। সেই সঙ্গে সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে প্রচুর সহযোগিতা পাবেন, এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে সাজ সাজ রব রব করবে। তবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। এবার বৃশ্চিক রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, এমনকি ভাই বোনদের কাছ থেকে ভরপুর সহযোগিতা পেতে পারে। মামলা মোকদ্দমা কোর্ট কেসের যে ঝামেলা, এই সকল ঝামেলা কোনো সালিসি বিচারের মাধ্যমে মীমাংসা হতে পারে। এবার ধনু রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, এমনকি শূন্য পকেট পূর্ণ হয়ে উঠতে পারে। তাছাড়া গৃহবাড়ি ভূমি সম্পত্তি ফ্ল্যাট বাড়ি যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে হবে। এবার মকর রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন, যার ফলে দিনটি বেশ আনন্দে কাটবে। এমনকি দুর্জনেরা পিছু হটতে বাধ্য হবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা অবসানের দিকে ধাবিত হবে। প্রেমী যুগলের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। এবার কুম্ভ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা বজায় রাখা কঠিন হতে পারে। তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে, এমনকি আপনাকে হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে। তবে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগতে পারে। এবার সর্বশেষ রাশি মীন রাশি জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে, এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। সেই সঙ্গে দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে, এমনকি হারানো বুকের ধন বুকে ফিরে আসতে পারে। তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটার সম্ভাবনা অনেকাংশে বেশি। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্ত।